টাকা পুড়িয়েছে সেভাবে শর্ত অনুযায়ী এই বইগুলোকে আগুনে পোড়ানো হয়েছে। এবার তোমার সব বই শেষ মহারানী। এবার তুমি পড়াশোনা করবে কি করে? আমার খবরদার, এক পাও তুমি আগে বাড়াবে না। আজ থেকে তোমার হাতে বই নয়, ঝাঁটা আর খুন্তি থাকবে। চলো, ওই পাপড় আর লঙ্কাগুলো সব উঠে আনবে। যাও। ওরা আবার আমাকে চিনে না ফেলে। এসব কি হচ্ছে? আমার বোনের সঙ্গে কি হচ্ছে এটা কি সূর্য? অনুরাগ দাদা, আপনি আসুন এখানে, আমি বলছি আপনাকে। আপনার বোনকে তার জায়গাটা দেখাচ্ছিলাম। আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এখানে কারোরই আমার বোনের পাশে দাঁড়ানোর যোগ্যতা নেই। অনুরাগ, সামলাও তুমি নিজেকে, শান্ত হয়ে কথা বলা যায়। এদের ব্যবহার দেখেছো? ঈশ্বর সঙ্গে এরা কি ব্যবহার করছে? যে যে ভাষাটা বুঝবে সেই ভাষাতেই বলা হচ্ছে। হতে পারে ও মহারানী আপনাদের বাড়িতে, কিন্তু এই বাড়িতে যেদিন থেকে এসেছে অশান্তি আর যায় না। উনি আমার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, উল্টো পাল্টা কথা বলছেন, আর তুই নপুংসকের মতো এখানে দাঁড়িয়ে আছিস। কেমন স্বামী তুই? দাদা, অনুরাগ দাদা, এটা আমাদের পরিবারের বিষয়, এমন বড় কিছু নয়। প্লিজ তুমি এটাকে আর বাড়িও না। দাদা, তোর হাতে এরকম গভীর আঘাত আর তুই বলছিস তোর কিচ্ছু হয়নি? আমার বোনকে হসপিটালে নিয়ে যাওয়ার বদলে এই মহিলা উল্টো পাল্টা কথা বলছে আর তুই দাঁড়িয়ে শুনছিস। তুই সহ্য করতে পারবি, কিন্তু আমি না। আপনি আমার বোনকে তার যোগ্যতা দেখাবেন না। এবার আমি আপনাকে আসল জায়গা দেখাবো। আপনি জেলে পচে মরবেন। মুখ সামলে অনুরাগ স্যার। এই মহিলা আর অন্য কেউ নয়, উনি হলেন আমার জেঠিমা। স্ত্রীর অসম্মান সহ্য করতে পারিস তুই, আর জেঠিমার নাম শুনলেই তোর ভেতরের গুন্ডা জেগে ওঠে। ভালো করে শুনে রাখ, উনি যেমন তোর জেঠিমা সেরকম ঈশা আমার বোন। ওর বিরুদ্ধে কেউ যদি কিছু বলে সেটা আমি সহ্য করব না। ঠিক ভুল এখন দেখতে পাচ্ছেন আপনি। কোথায় ছিল সেই দাদা যখন ঈশার ইচ্ছার বিরুদ্ধে ওনার বিয়ে আমার মতন গুন্ডার সাথে করানো হচ্ছিল? আজ থেকে এ হলো তোর পতি ব্রহ্মচারী। কোথায় ছিল ওর সেই দাদা যখন ওর হাত বেঁধে জবরদস্তি ওকে এই বাড়িতে পাঠানো হয়েছিল? কোথায় ছিল ওর সেই দাদা যখন ওর মনের ওপর আঘাত করা হচ্ছিল? কেন দাঁড়িয়েছিলেন সেখানে চুপ করে আপনি? বলুন। হ্যাঁ, ওই সময় আমি চুপ করেছিলাম। হ্যাঁ, সেদিন আমার ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল। ভুল করেছে, কিন্তু যেদিন থেকে খুশবু আমাকে বুঝিয়েছে সেদিন থেকে আমার ভুল শোধরানোর চেষ্টা করছি আমি। শুধু ঈশার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। যেদিন থেকে তোকে নিউজ পেপারে অ্যাওয়ার্ড নিতে দেখেছি না, আর আমি থাকতে পারিনি। আমি ভেবেছি যে আমার বোন সুখী আছে, তাই তোকে শুভেচ্ছা জানাতে এসেছি। কিন্তু এখানে না ওই অ্যাওয়ার্ড না সুখ, কিচ্ছু নেই, সব লোক দেখানো। আসলে তোরা আমার বোনের জীবনটাকে নরক করে তুলেছিস। নরকের কথা বাপু জানি না, কিন্তু আপনার বোন যে বাড়ির নুন খায় সেই বাড়ির নিয়ম ওকে মানতে হবে। গতকাল পর্যন্ত আপনিও আমাদের নুন খেতেন। মনে করে দেখুন, বাড়ির কাজের লোক ছিলেন আপনি। এই যে না, এখন আমি ওই বাড়ির চাকর আর না তুমি আমার মালিক। আর যে বাড়ির চৌকাঠে তুমি আর তোমার বউ দাঁড়িয়ে আছো না, সেই বাড়ির মালকিন আমি। যদি নিজের বোনকে এতই ভালোবাসো তাহলে ওরা হাত ধরে এই বাড়ির থেকে বেরিয়ে যাও। চুপ!
তোমার সাহস কি করে হলো এইভাবে কথা বলা? অনুরাগ স্যার, মুখ সামলে। অনুরাগ, অনুরাগ ছেড়ে দাও। কি গো, কি করছো তুমি? দাদা ছাড়ো। উনি হয়তো চাকরি ছেড়ে দিয়েছেন, কিন্তু তুই আজও আমাদের বাড়ির চাকর, আমাদের টাকায় পালন করা চাকর। চাকর আমি শুধু বাবুর, বুঝলেন? আপনার নয়। সামান্যতম যোগ্যতা নেই আর আমাকে দেমাগ দেখাচ্ছিস? মুহূর্তের মধ্যে সবার জীবন শেষ করে দিতে পারি আমি। আমার পরিবারের ক্ষতিকর তো দূরের কথা, একবার খারাপ তো ভেবে দেখুন আপনি। হনুমানজির দিব্যি, আপনাকে আপনার জায়গা বুঝিয়ে দেব। তোদের মতো গরিব ক্ষুধার্তদের শেষ করে দিতে বেশি খাটতে হবে না আমাকে, শুধু তুলে ফেলে দিতে হবে। তারপর তোরা নিজেরাই লেজ নাড়তে নাড়তে আমাদের কাছে চলে আসবি। আজ পর্যন্ত যা করে এসেছো আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আজকে তুমি এই বাচ্চাদের সামনে থেকে ভোগের প্রসাদ চড়িয়ে নিলে। সর্বনাশ হবে এবার। বাবা, খাবারে বিষ আছে। এটাই এটাই হলো তোদের দুর্বলতা। এই জন্য তুই আমার বোনকে বিয়ে করেছিলি, তাই না? আমাদের দেওয়া টাকাতে তোর সংসার চলে আর তুই আমার বোনের সঙ্গে এরকম ব্যবহার করিস। বল বল কত টাকা চাই, এখানে দাঁড়িয়েই তোকে কিনে নেব। কিন্তু আজকের পর আমার বোনের দিকে চোখ তুলেও তাকাবি না। তোকে আমার দিব্যি, তুই কিন্তু কিছু করবি না। ও কিছু করতেও পারবে না। এনাফ দাদা। আজ পর্যন্ত যা করে এসেছো আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আজকে তুমি এই বাচ্চাদের সামনে থেকে ভোগের প্রসাদ চড়িয়ে নিলে। সর্বনাশ হবে এবার। বাবা, খাবারে বিষ আছে। এরা সবাই আমার আপনজন, আমার পরিবার। তুমি ওনাদেরকে এভাবে বলতে পারো না। ঈশা, এরা এরই দাদা টাকা সবকিছু দিতে পারে, কিন্তু শিক্ষা নয়। আর আমাদের শিক্ষা তো এটাই বলে, তাই না? দাদা যখন বোনের শ্বশুর বাড়িতে আসে তখন তারা চোখ নিচু করে কথা বলে, অসম্মান করে নয়। বোনের স্বামীকে দাদা কাছে টেনে নেয়, এভাবে তাকে ইনসাল্ট করে না। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি বোনের সবকিছু হয়। যদি তুমি এই পরিবারের ক্ষতি করো তাহলে নিজের বোনের সংসারেরও ক্ষতি হবে। যদি তুমি আমার পরিবারের মানুষকে সম্মান দিয়ে কথা বলতে না পারো তাহলে আমিও তোমাকে দাদার জায়গাটা দেব না। ঈশা, মানছি আমার পরিবার গরিব, কিন্তু দাদা আমরা অর্থলোভী নই। তুমি জানো একজন মানুষের দুটো দুর্বলতা থাকে, ভালোবাসা আর সম্মান। যদি তুমি আমার পরিবারকে সম্মান না দিতে পারো তাহলে এখান থেকে চলে যেতে পারো। অনেক কষ্ট সহ্য করেছিস তুই, আর কিচ্ছু সহ্য করবি না। তোকে এভাবে দেখতে পারবো না আর। দাদার সুখ অর্থ আর প্রতিপত্তিতে হয় না, স্বাধীনতায় পাওয়া যায়। ভাবনা চিন্তার স্বাধীনতা, স্বপ্ন দেখার স্বাধীনতা, যেটা আমি ওই বাড়িতে কখনো পাইনি, কিন্তু এখানে পেয়েছি। মাঝে আমি অনেক ভুল করি, আমি অনেক বকাও খাই, কিন্তু আমি সেই ভুলগুলোকে শোধরানোর সুযোগও পাই। এই পরিবারটাই আমার খুশি, আর আমি ওদের ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারি না। তাই দাদা প্লিজ
প্লিজ তুমি এখান থেকে চলে যাও। অনুরাগ, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। বৌদি, বৌদি, আই এম সরি। চলো। সাবাস মা। কোনো মেয়ের কাছে সমস্যা হয় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, এই দুটোর মধ্যে কোনো একটাকে বেছে নেওয়া। আর তুমি যে সাহসের সঙ্গে আমাদের সবার পেছনে দাঁড়িয়েছো, সেই জন্য আমার কাছে তোমার সম্মান অনেক বেড়ে গেছে। তুমি সত্যিই গৃহলক্ষ্মী, সম্পর্কের মর্যাদা তুমি জানো। হয়ে গেছে সমস্ত নাটক, সিনেমা দেখে নিয়েছি আমরা। এবার যাও, জন্মাষ্টমীর পুজোর কাজ শুরু করো। আর যদি আমার রাগ দেখতে না চাও, গিয়ে ভোগ বানানো শুরু করো। তোমার এই নাটকের চক্করে জন্মাষ্টমীর পুজোটা আমি নষ্ট করতে পারবো না, বুঝলে? যাও। আর সূর্য, এই সমস্ত টাকা পয়সা এক জায়গায় করে বান্টির হাত দিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দিবি। চাই না আমাদের টাকা দেখাতে এসেছে। বৌদি, তোমার এত আঘাত লেগেছে, তারপরেও তুমি কাজ করে যাচ্ছ। এসো এসো, আগে আমি ব্যান্ডেজ করে কাভিয়া, দিই। আমি ঠিক আছি এখন। না না বৌদি, পঞ্চামৃত সে বললে বানাচ্ছি। হবে না। আগে তোমায় ব্যান্ডেজ করাবো, তারপরে সব কথা। না হলে সূর্য তো আমায় প্রাণে মেরে ফেলবে। ওই আমাকে এখানে পাঠিয়েছে। কাভিয়া, এবারে তুমি বিশ্রাম নাও, বাকি রান্নাটা আমি করে নিচ্ছি। কাভিয়া, আমি একদম ঠিক আছি। এটা আমার কাজ, আমি করে নেব। বৌদি, তাহলে কাকিমার সত্যিটা সবার সামনে বলাটাও তো তোমারই কাজ ছিল, তাই না? হ্যালো, হ্যাঁ হেমা বৌদি। হ্যাঁ হ্যাঁ, সরলা বলছি। হ্যাঁ, তোমার নাতি নাতনিদের পাঠিয়ে দিও। হ্যাঁ, এখানেই খাবে সবাই। ভোগ আমরা দেবো তো, বাচ্চাদের তো খেতেই হবে, তাই না? হ্যাঁ, বাকি সব ঠিকঠাক চলছে। আমি বুঝলাম না। তুমি কাউকে কিছু বললে না কেন যে কাকিমাই তোমার পার্সে আগুন লাগিয়ে দিয়েছিল? আমি তো ওনাকে দেখেছি এটা করতে, আর আমি জানি যে তুমিও এটা দেখেছো। যখন কাকিমা সবার সামনে তোমায় দোষারোপ করছিল, আমি তো ভেবেছিলাম তুমি তোমার জন্য স্ট্যান্ড নেবে, তুমি কিছু বলবে, কিন্তু তুমি তো কিছু বললেই না। এরকম কেন বৌদি? কাভিয়া, আমি জানি জেঠিমার আমার পড়াশোনা একদম পছন্দ না, তাই হয়তো ওনাকে এসব করতে হয়েছে। এখন আমি যদি সবার সামনে এগুলো বলে দিতাম, সেটা ওনার সম্মানে লাগতো। আমি জেঠিমাকে সম্মান করি, আর আমি ওনার সমস্ত সিদ্ধান্তকে সম্মান করব। কিন্তু বৌদি, তোমার আইএএস হওয়ার স্বপ্ন, সেটার কি হবে? কাভিয়া, আমি তখনই বয়ে হাত দেব যখন জেঠিমা চাইবে, কারণ ওনাকে কষ্ট দিয়ে আমি কখনো খুশি হব না। বৌদি, তুমি কি দিয়ে গড়া? তোমার সত্যি মনে হয় যে এরকম কখনো হবে? কাভিয়া, ভালোবাসার অনেক জোর। দেখো, একদিন ওনার প্রতি আমার ভালোবাসা উনি বুঝতে পারবেন, আর সব ঠিক হয়ে যাবে। কাভিয়া, তুমি পুজোর বাকি আয়োজনগুলো করো, আমি সব গুছিয়ে পঞ্চামৃতটা ফ্রিজে রেখে আসছি। মা, এটা মহারানীর গোপাল না?
কৃষ্ণ ঠাকুর সবার জন্য এক, বুঝেছো? আর তোকেও বলি হরি, আমার কানের কাছে বকবক না করে কিছু কাজ করলে তো পারিস। সন্দেশ, লাড্ডু, নিমকি, ডালপুরি এসব কে বানাবে? পুজোর পরে পাড়ার বাচ্চাগুলো তো আসবে, ওদেরকে কি খাওয়াবো আমি? এমনি বাড়ি পাঠিয়ে দেবো? হ্যাঁ, যা গিয়ে কাজ শুরু কর, যা। মা, আমি গ্যাস অন করে দিয়েছি। আমি তাহলে ডালপুরিগুলো বানাই, আপনি মশলা রেডি করে দিন। আচ্ছা ঠিক আছে। কাব্যা, এ কাব্যা, মা ওই আসন পাতার জন্য লাল জরির কাপড় এনেছিলাম, ওটা আমার আলমারিতে রাখা আছে, যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে। আরে রিয়া, তুই এখানে কি করছিস? কিছু না, আরে সর, কাকিমা আমাকে কৃষ্ণের আসনের জন্য কাপড় নিয়ে আমি যেতে নিয়ে বলেছে। আসছি। তুই জানা বউ সবার সঙ্গে গিয়ে আমি নিয়ে যাব। এরকম অদ্ভুত আচরণ করছিস কেন? সর। সর, সর বলছি, সরে যা। কাব্য, ওই এটা কাফিয়া, এই ড্রেসটা তুই অর্ডার করেছিস? এই ফাটা জামাটা কেনার জন্য তুমি সংসারের সমস্ত টাকা উড়িয়ে দিয়েছো। আজ থেকে তোমার পড়াশোনা বন্ধ। তোর জন্য ঈশা বৌদির পড়াশোনা আটকে গেল, তোর লজ্জা লাগছে না? তুই চল, এক্ষুনি আমার সঙ্গে চল আর সবাইকে সব সত্যিটা বলে দে। চল চল। হাত ছাড় আমার। আর প্লিজ, হ্যাঁ, সত্যের বড়াই করা তার মুখে সাজে না যে নিজে মিথ্যে কথা বলে বসে আছে। তুই নিজেকে সত্যবাদী হরিশ্চন্দ্রর ফিমেল ভার্সন মনে করিস নাকি রে? জানি আমি যে মিথ্যে বলে তুই কোথায় কাজ করতে যাস। গোলাপ হাভেলিতে। যা, বাড়ির সবাইকে তুই জানিয়ে দে যে এই ড্রেসটা আমি অর্ডার করেছি, ঈশা বৌদি নয়। বেশি হলে কি আর হবে, আমি একটু বকা খাবো, ঠিক আছে, চলবে। কিন্তু কখনো ভেবেছিস যে যদি আমি তোর সত্যিটা সবাইকে বলে দিই তাহলে তোর কি হবে? এবার আমার কথা মন দিয়ে শোন কাফিয়া, তোকে আমি 3 দিন দিচ্ছি, গোটা 3 দিন দিলাম। গোলাপ হাভেলিতে তুই তোর কাজ ছেড়ে দে, না হলে আমি গিয়ে সবাইকে জানিয়ে দেব যে তুই কোথায় কাজ করতে যাস। তারপরে দেখবি এরাই যারা তোকে মাথায় করে রাখে না, একদম এভাবে এইভাবে মাথা থেকে নিচে নামিয়ে আনবে। শোন, আমার কেন মনে হচ্ছে যে এই ড্রেসটা আমি আগে কোথাও দেখেছি। নে ধর মনিকা, মিষ্টি হয়ে গেছে, নিমকি হয়ে গেছে, আর এই ডালপুরির মশলাও হয়ে গেল। এবার বাটিতে ঠিক মতো রেখে এটা ফ্রিজে ঢুকিয়ে দিবি, ঠিক আছে? কৃষ্ণ ঠাকুরের পুজোর সময় বাচ্চাগুলো যখন আসবে, ডালপুরিগুলো একেবারে গরম গরম ভেজে ওদেরকে দিবি। এমনিতে তোমার এই ব্যাপার নিয়ে কোনো দুঃখ নেই যে জেঠিমা তোমার বইগুলো পড়িয়ে দিয়েছে? তোমার কথার উত্তর দিয়ে আমি সময় নষ্ট করতে পারবো না, কারণ আমাকে জন্মাষ্টমীর আয়োজন করতে হবে। ভালোই। বানাও বানাও, মালা বানাও, তুমি বাড়ির কাজকর্ম করো। এটাই তো উন্নতির রাস্তা। পড়াশোনা তো তুমি করবে না, এই জন্য তুমি জেঠিমা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলে, আর তাতে হেরে গেছো। আর তার উপরে এই চোটও লাগিয়ে বসে আছো। এবার পড়াশোনা কিভাবে করবে আগে? সূর্য, দেখো, একদিন জেঠিমা নিজে আমাকে পারমিশন দেবে পড়াশোনা করার। ভালোই, স্বপ্ন কিন্তু তুমি অনেক দেখো। স্বপ্ন দেখলে তবে তো পূরণ হবে। দারুণ ব্যাপার, একদম ঠিক বলেছো তুমি। স্বপ্ন দেখলেই
তবেই তো পূরণ হবে। এমনিতে তোমার সাথে একটা খুব জরুরি কথা বলার আছে আমার। কি? সরি। সরি কেন? আমি আজকে যেটা তোমার দাদা অনুরাগ স্যারের সাথে করেছি তার জন্য। সূর্য, ওটা তোমাদের মধ্যেকার ব্যাপার, তোমরা দুজন জানো। আমি তো কবেই ভুলে গেছি, তুমিও ভুলে যাও। তুমি তুমি এতটা ভালো কিভাবে? ভালো করে চাদরটা বেছাও, কোনো রকমের অগোছালো যেন না থাকে। এই ঘরটাকে একদম সেই রকম ভাবে সাজাও যেরকম আমার সোনামা থাকতে সাজানো থাকতো। সব জায়গায়, সব কোণায় একদম সেই রকম হওয়া চাই যেরকম আগে থাকতো। কেননা আমার সোনামা খুব শিগগিরই এই বাড়িতে এসে থাকতে চলেছে। যাও। এর জেতা হারা আমি ঠিক করব, আমি। কারণ আমি হলাম ওর ভাগ্য বিধাতা। আমি যখন ভেবেছি তখন ওকে এখানে আসতেই। সূর্য, তুমি এসব ছাড়ো, তুমি এটা বলো, তুমি ওই লোকটার ব্যাপারে জানতে পারলে যে আমাদের বাড়িতে ঢুকেছিল? ঈশা, তুমি ওই বোতামওয়ালা লোকটা চিন্তা করা ছেড়ে দাও, ওকে? আমি বলেছি তো তোমাকে, হ্যাঁ, যে আমি যে কোনো উপায়ে ওই লোকটাকে খুঁজে বার করবই। তাহলে ব্যাস। সূর্য, যতক্ষণ না তার ব্যাপারে জানতে পারছি চিন্তা তো হবেই, তাই না? তুমিও না। হয়ে গেছে? জন্মাষ্টমীর শুভ লগ্নে এমন বিস্ফোরণ হবে যে ঈশা দৌড়তে দৌড়তে চলে আসবে। গোলাপ সিং কখনো হারতে পারে না, কখনো না।